2009 সালের একটি খবর, ৬২ মামলা প্রত্যাহার হচ্ছে হাসিনা সহ ৩,০০০ জনের। হাসিনা নামে মামলা হলে তা রাজনৈতিক, আর বিরোধী দলের নামে মামলা হলে তা রাষ্ট্রদ্রোহী। এই দ্বৈতনীতি কি গণতন্ত্রের কবর নয়? আওয়ামী লীগের মধ্যে কোনো স্বচ্ছতা কোনো কিছুতেই কি ছিল? শুধু কি বিচার ব্যবস্থা? সংবিধানের কোন অবস্থা আছে, কোন সংস্থা আছে, সাংবিধানিক সংস্থা যেখানে তাদের কালো হাত পড়েনি? সেখানে বিচার ব্যবস্থা ছিল চরম অবক্ষয়ের একটা উদাহরণ। এই যে বপনাটার কথা আপনি বললেন, নাইকো দুর্নীতির মামলা 2007 সনে এটা ম্যাডাম খালেদা জিয়ার নামে করেছিল দুদক, তৎকালীন দুদক, সেটা তত্ত্বাবধায়ক সরকারি দুদক। একই মামলা ছিল কিন্তু শেখ হাসিনার নামেও। এখন খালেদা জিয়ার মামলার হলো আর কি, চার্জশিট দিল 2018 সালে। আর শেখ হাসিনা ক্ষমতায় এসেই আপনি যেটা বললেন যে তার নামের কয়েক ডজন মামলা, সেটা তো প্রত্যাহার করলোই, আরও প্রায় 3,400 মামলা তার দলীয় নেতা কর্মীদের সেগুলো প্রত্যাহার করলো। কিন্তু সেগুলো সুনির্দিষ্ট অভিযোগ ছিল, তথ্য প্রমাণ ভিত্তিক অভিযোগ ছিল। তারপরও সেই মামলাগুলো করেছে, প্রত্যাহার করেছে। কিন্তু ম্যাডাম জিয়ার বিরুদ্ধে মামলার প্রত্যাহার তো করেনি, সেটাকে আরও। এবং ওই সময় কি শেখ হাসিনা এগুলোকে টুলস হিসেবে ব্যবহার করবেন বলে ক্ষমতা এসেই সিদ্ধান্ত নিয়ে এই মামলাগুলো, এটা তার পূর্ব পরিকল্পিত ছিল। এটা তার যে এই যে অপকর্মের যে ইয়েগুলা আছে, সিরিয়ালগুলা, এটা তার সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। এবং সেটা আপনি মনে করে দেখেন, উনি যে সময় বাংলাদেশে প্রথম আসলেন এবং রাজনীতি করবেন কিনা বা কী কারণে রাজনীতিতে আসলেন, সেটা নিয়ে একটা বিবিসিতে সাক্ষাৎকার হয়েছিল, সিরাজুর রহমান সাহেব নিয়েছিলেন। তখন উনি সুস্পষ্ট হয়ে বলেছিলেন, আমার রাজনীতিতে আসার একটাই মাত্র কারণ, আমার বাবার হত্যার, আমার পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ আমি নেব। এবং উনি সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি এহেন কুকর্ম নাই যেটা না করেছে। আপনার দেখেন, এই নাইকো মামলাটার কথাই বলি, সেখানে সাক্ষী ছিলেন একজন, সেলিম ভূঁইয়া। তো সেলিম ভূঁইয়াকে কোনোভাবেই স্বীকারোক্তিমূলক নিতে পারে না যে অন্য সহ আসামি সহ এবং ম্যাডাম জিয়া সহ যে তারা এই ক্রাইমের সাথে জড়িত। যে অভিযোগ আনা হয়েছে 13,777 কোটি টাকার তসরুপ বা দুর্নীতির, সেটার জন্য। তো সেখানে তারা সাক্ষী দিতে চায় না। এরপরে সেলিম সাহেবকে সাক্ষীতে করলো, নির্যাতন করে তাকে সাক্ষী দিতে বাধ্য করলো। তাকে, এই মামলাটা ছিল তেজগাঁ থানায়, তাকে রাখা হয়েছে গুলশান থানায়। তাকে তখন টর্চার করে একদম অসুস্থ, মৃতবৎ করে সাক্ষীকে, হ্যাঁ সাক্ষীকে, তখন তাকে নিয়ে পুলিশ হাসপাতালে রাজারবাগে সেখানে চিকিৎসা করা হয়েছে। সেটা সব ডকুমেন্টস শো করেছে। এবং যখনই মামলার ট্রায়াল শুরু হলো, তখন উনি ওনার স্বীকারোক্তি প্রত্যাহার করেছেন, যেন আমি জোর করে দিয়েছি, আমি স্বেচ্ছায় দেই নাই, আমাকে নির্যাতন করে দেওয়া হয়েছে। এরপরও মামলা চলতে থাকলো এবং শেষ পর্যায়ে যে এসে এই সরকারের ফ্যাসিবাদের পতনের পরে মামলার রায়ে বিচারক মহোদয় বললেন যে এটা একটা পরিকল্পিত সাজানো মামলা। এটা শুধুমাত্র ম্যাডাম জিয়াকে অপদস্থ করার জন্য এবং হয়রানি করার জন্য এবং এটা করা হয়েছে। এবং সাক্ষীর জবানবন্দিতেই সেটা প্রমাণিত হয়েছে এবং অন্যান্য আনুষঙ্গিক সেসব ডকুমেন্টেও প্রমাণিত হয়েছে। যেহেতু একই মামলা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, সে এসেই 2010 সালে তার মামলাগুলো প্রত্যাহার করে নিল। তার বিরুদ্ধে যত রাজনৈতিক সরকারের কাছে তো রাজনৈতিক দলগুলোর এটাই প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর কাছে অপর রাজনৈতিক দলগুলো রাজনীতি করবার স্পেস পাবে। এটা তো বিউটি অফ ডেমোক্রেসি নাকি? রাইট, রাজনীতি হচ্ছে রাজার নীতি। সেখানে একটা থাকবে, অনেস্টি থাকবে, জনকল্যাণমূলক থাকবে, সেখানে প্রতিশোধমূলক। কারো বিরুদ্ধে আমাদের সংবিধানে এবং শপথেই আছে যে আমি অনুরাগে বা রাগের বশবর্তী হয়ে কারো বিরুদ্ধে কোনো কিছু নেব না। সেই কিন্তু তারা প্রথমেই ওইটা লঙ্ঘন করেছে এবং এটাই আসলে বিরোধী মতকে দমন করবার জন্য রেডি টুলস হিসেবে এগিয়েছিল। এবং এটার জন্য সে প্রথমেই করলো কি, বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর নামে বিচারক নিয়োগ দিলেন। একবারে নিয়োগ দিলেন 17 জন বিচারপতি হাইকোর্টে। 17 জন বিচারপতি নিয়ে একটা রিপোর্ট বের হয়েছিল, আপনি এই রিপোর্টটা দেখতে পারেন। এটা যে 17 জন বিচারপতির 9 জনই এলএলবিতে তৃতীয় শ্রেণী। বিচারপতি তো নীতিমালা অনুযায়ী তারা নিয়োগ পেতে পারেন না, সেখানে নাই। এবং সুস্পষ্টভাবে ঘোষণা করা আছে ওখানে নীতিমালায়, নিয়োগ নীতিমালায়, যিনি বিচারক নিয়োগ হবেন তাকে 15 বছর হাইকোর্টে বা অন্যান্য আদালতে প্র্যাকটিস করতে হবে।
এবং যে সময় হাইকোর্টের বিচারপতি শপথ নেবেন বা নিয়োগ হবেন, তখন তাকে কোনো মামলা করতে হবে, আপিল ডিভিশনের কোনো মামলায় লড়ার অভিজ্ঞতা থাকতে হবে, অ্যাটলিস্ট 10টা মামলায়। কিন্তু এখানে দেখা গেছে যে 9 জনের অভিজ্ঞতাই টোটালি ছিল না, এবং এদের অভিজ্ঞতা শিক্ষাগত তাহলে নিয়োগ দেওয়ার অভিজ্ঞতা কি ছিল? এদের অভিজ্ঞতা ছিল আবু জাফর সিদ্দিকী, ইনি 2 পৃষ্ঠার একটা চমকপ্রদ দিয়েছেন জীবন বৃত্তান্ত। তাতে ক্ষুদিরাম থেকে লালন শাহ পর্যন্ত কুষ্টিয়ার সব মনীষী ও প্রসিদ্ধ স্থানের নাম উল্লেখ করার পর তিনি বলেন, এরকম একটি জেলায় আমার জন্ম হয়েছে। এই হলো তার যোগ্যতা। তিনি তার স্ত্রী এবং ছেলে মেয়েদের লেখাপড়ার বিস্তৃত তথ্য দিয়েছেন, কিন্তু উনি কি লেখাপড়া করেছেন সেটা দেন নাই। কিন্তু আপনাদের মতন অনুসন্ধানী সাংবাদিক যারা তখন ছিলেন, তারা খুঁজে বের করেছেন যে উনি কুষ্টিয়ায় কলেজ থেকে ল কলেজ থেকে LLB পাশ করেছেন, এবং তাও 3য় শ্রেণীতে। তার আরেকটা যোগ্যতা হলো তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকার নিযুক্ত অন্যতম কৌশলী ছিলেন, এছাড়া তার আর কোনো নাই। আরেকজনের দেখেন জহিরুল হক, তার বড় ছেলে ঠিকাদার, তার মেয়ে জামাই পিএইচডি করেছে সেই তথ্য দেশে, কিন্তু নিজে তার পাবলিক পরীক্ষার ফলাফল গোপন রাখেন। জানা যায় SSC পাশের 4 বছর পর তিনি BSc ডিগ্রি নেন। এর ফলাফল জানা সম্ভব হয়নি। SSC পাশের পরে BSc একবার ইন্টারমিডিয়েট পড়েননি? না, ওই সার্টিফিকেট, এবং উনি সার্টিফিকেট যেটা SSC এবং HSC সার্টিফিকেট করেছেন সেটা টাইপ করা, জাস্ট সেটা কোনো সত্যায়িত করা না, কারো কোনো টাইপ করা, যেখানে আমি এই করেছেন। এই গেল একজন। জাহাঙ্গীর হোসেন জীবন বৃত্তান্ত, সে আর একজন ফিরিয়া, সে তার ভগ্নিপতি তৎকালীন সুপ্রিম কোর্ট বারের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, আইনজীবী সমিতির, তার জামাই, সেটা এগুলোই ছিল আসলে বিচারপতিদের যোগ্যতা। হুমায়ুন কবির ভাই, আপনার কাছ থেকে শুনবো।